সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলেই জানাচ্ছি শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আবার খারাপও আছো। কেন? কারণ তোমরা জানো ইতিমধ্যে আন্দোলন চলছে আমাদের এই পরীক্ষার বিষয়টা নিয়ে। যাই হোক, কিছু করার নেই, আমাদের সবকিছু চালিয়ে যেতে হবে। দেখা যাক কি সিদ্ধান্ত আসে, তবে আমাদের পড়াশোনা ছাড়া যাবে না, আমাদের পড়তে অবশ্যই হবে। অলরেডি তোমরা একটা পরীক্ষা দিয়ে ফেলেছো অ্যান্ড সেকেন্ড পেপার বাকি আছে যুক্তিবিদ্যার। তো আমি এর আগের ক্লাসে কিন্তু তোমাদের বলেছিলাম যে আমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে ওইখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবা। আই থিঙ্ক তোমরা কমন পেয়েছো। অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো আমি শুরু করব। তোমরা যারা যারা যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত শেয়ার করে দাও তো। দ্রুত শেয়ার করে একটা স্ক্রিনশট নিবা, মানে শেয়ার করে ডান লিখবা, শেয়ার ডান লিখে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিলে আজকের ক্লাসের ফুল পিডিএফ তোমরা পেয়ে যাবা। এবং আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, আজকের এই ক্লাসের পিডিএফ থেকে পড়লে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু পরীক্ষার হলে হুবহু কমন পেয়ে যাবা। একদম হুবহু, এমসিকিউ বলো সিকিউ বলো সবকিছু একদম হুবহু চলে আসবে। ওকে, তো আমরা শুরু করে দেবো। তোমরা সবাই একটু শেয়ার করো, খুব কম সংখ্যক মানুষ শেয়ার করছো। শেয়ার করে শেয়ার ডান লেখো। আর একটু আমাকে জানাও যে আজকের ক্লাসটা তোমরা লাইভে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে আমার কথাগুলো তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, এবং আমার পেছনে যে বোর্ডটা আছে বোর্ডটা ঠিকঠাক মতো তোমরা দেখতে পাচ্ছ কিনা। কমন পাবা, অবশ্যই কমন পাবা। কেন কমন পাবা না? আমি তো বলেছিলাম, গ্যারান্টি দিয়ে বলেছিলাম যে 100% কমন পাবা। কারণ যেগুলো মেইন টপিক, যেগুলো বোর্ড কোশ্চেন ইতিপূর্বেও এসেছে, আমরা অ্যানালাইসিস করে এই পিডিএফটা সাজানো হয়েছে। যাই হোক, যারাই হ্যাঁ শোনা যাচ্ছে, অল ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে আমি কিছু এমসিকিউ সলভ করাই, তারপরে বিস্তারিত কিছু আলোচনাও করব, এরপরে সিকিউ, আবারও আমরা এমসিকিউ সলভ করব। তাহলে দেখো, আমরা এই যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়টা আছে যৌক্তিক সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে কিছু এমসিকিউ সাজিয়েছি যেগুলো টপ টপ এমসিকিউ, এর আগেও এসেছে, বারবার এসেছে এবং আসার মতো কোশ্চেন, সেইগুলো আমরা একটু দেখি কোনগুলো হতে পারে। এক নম্বর বলা হচ্ছে কোন পদের পূর্ণ জাত্যার্থের উল্লেখ করাকে কি বলে? অর্থাৎ একটা পদের জাত্যার্থের পূর্ণ উল্লেখ যদি আমরা করি তখন সেটাকে আমরা বলি যৌক্তিক সংজ্ঞা, তখন আমরা সেটাকে বলি যৌক্তিক সংজ্ঞা। তাহলে এটার রাইট অ্যান্সার হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা বা যৌক্তিক সংজ্ঞা যেটাই অপশনে থাকুক, আমরা সংজ্ঞা বা যৌক্তিক সংজ্ঞা এটাকে দাগিয়ে দিব। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? যৌক্তিক সংজ্ঞা। এর পরেরটা, এইটা একটু কমেন্ট করো সবাই। যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোন ধরনের প্রক্রিয়া? লৌকিক প্রক্রিয়া, বৈজ্ঞানিক প্রক্রিয়া, চিন্তামূলক প্রক্রিয়া, বুদ্ধিমূলক প্রক্রিয়া? কোন ধরনের প্রক্রিয়া হতে পারে বলো তো?
একে, হ্যাঁ একে তো করছো, দুই নম্বরে দ্রুত একটু কমেন্ট করবো, দ্রুত সবাই দ্রুত কমেন্ট করবো, আমরা ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করার চেষ্টা করব। আমাদের অনেকগুলো চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার আমাদের শেষ করতে হবে, আমরা 8টা চ্যাপ্টার একদম রিভিশন দিয়ে যাবো, যেহেতু পরীক্ষা তোমাদের, তো কিছু করার নাই। হ্যাঁ অনেকে খ লিখছো, বৈজ্ঞানিক, কেউ কেউ যৌক্তিক সংজ্ঞা বৈজ্ঞানিক, আর শিওর? হ্যাঁ যারা শেয়ার করছো শেয়ার ডান লিখে দাও, যারা শেয়ার করছো শেয়ার ডান লিখে দাও, ঠিক আছে? রাইট অ্যান্সার দিয়েছো, তাহলে আমরা এটা দেখলাম বৈজ্ঞানিক, ওকে। এরপর আসো যৌক্তিক সংজ্ঞা কি। যৌক্তিক সংজ্ঞা বিষয়টা কি, এর আগে আমি বলেছি যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো একটা পদের জাত্যার্থের পূর্ণ উল্লেখ করা। এখানে আছে কি অপশন, যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের জাত্যার্থের পূর্ণ বিবৃতি, কোনো পদের জাত্যার্থের আংশিক, কোনো পদের ব্যাক্তার্থের আংশিক, কোনো পদের ব্যাক্তার্থের পূর্ণ বিবৃতি। এখানে এই যে আমরা 4টা অপশন দেখছি, এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? আমি কিন্তু বলে দিয়েছিলাম যে জাত্যার্থের পূর্ণ উল্লেখ করতে হবে, তাহলে রাইট অ্যান্সার কি? কোনো পদের জাত্যার্থের পূর্ণ বিবৃতি মানে হচ্ছে এই ঘ নম্বরের অপশনটা রয়েছে। 3 নম্বর কোশ্চেনটার রাইট অ্যান্সার হচ্ছে ঘ, 3 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে ঘ। যারা যারা আমার এই ক্লাসে যুক্ত আছো লাইভে, তোমরা কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার করে ফেলবা, কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার করবে, 3 ডি, হ্যাঁ দ্রুত অ্যান্সার করবা, ওকে। তাহলে আমরা এটা শিখলাম যে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের জাত্যার্থের পূর্ণ বিবৃতি। আচ্ছা এরপরে দেখো, যৌক্তিক সংজ্ঞায় বিবেচ্য বিষয় কোনটি? সংজ্ঞায় পদ, সংজ্ঞার্থ পদ, পদের ব্যাক্তার্থ, পদের জাত্যার্থ। যৌক্তিক সংজ্ঞায় মূল বিষয়টা কোথায় ফোকাস করে? দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। যৌক্তিক সংজ্ঞায় মূল বিষয়টা কোথায় ফোকাস করে? এখানে বলছে যে সংজ্ঞায় পদ, সংজ্ঞার্থ পদ, পদের ব্যাক্তার্থ, পদের জাত্যার্থ, কোনটা হবে রাইট অ্যান্সার? কোনটা? 4 নম্বর কোশ্চেনটার অ্যান্সার করো, ঘ, ঘ অনেকে করেছো। ঠিক আছে মিম আক্তার, তুমি অ্যান্সার করেছো ঘ, রাইট অ্যান্সার হচ্ছে ঘ, জাত্যার্থ। আমি কিন্তু বারবার বলছিলাম। এরপরে এইটা কিন্তু এখানে ভুল আছে, এইটা সংজ্ঞাপদ দেওয়া আছে, এটা হবে জাত্যার্থ, পদের জাত্যার্থ সংজ্ঞার বিবেচ্য বিষয়, ওকে। এরপরে আসো, এইখানে একটু দেখো যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি। আমরা যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, আবার যৌক্তিক বিভাগের ক্ষেত্রেও আমাদের কিছু নিয়ম আছে। তাহলে আমরা একটু দেখি যে যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা, সবাই বলো তো রাইট অ্যান্সার কোনটা হবে? 5 নম্বরে দ্রুত অ্যান্সার করবা, সবাই দ্রুত অ্যান্সার করো, 5 নম্বরে রাইট অ্যান্সার কোনটা? আবারও বলছি, যারা যারা আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছো, এখনো আজকের ক্লাসটা শেয়ার করো নাই, শেয়ার করে শেয়ার ডান লিখো, শেয়ার ডান লিখে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিলেই আজকের ক্লাসের ফুল পিডিএফ পেয়ে যাবা। এবং তোমরা গত যে পরীক্ষা দিয়েছো সেখান থেকে তোমরা নিজেরাই এটা বিচার বিশ্লেষণ করে দেখো যে কমন এসেছে কিনা। একটা মাত্র পিডিএফ পড়লে 80%-এর উপরে মার্কস ক্যারি করা যায়, সাথে যদি বইটা পড়ো আরো ভালো করতে পারবা। সো আমরা কেন এইটা সুযোগটা মিস করব? আমাদের একটা পার্ট হয়ে গেছে এক্সাম, একটা পার্ট খারাপ হইলে পরবর্তী আর একটা পার্ট ওইটা যদি ভালো করা যায়, দুইটা মিলে কিন্তু এ প্লাস হয়ে যায়। সো এই সুযোগটা মিস করো না, আমরা এই সেকেন্ড পার্টটা আরো ভালো করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ অনেকে অ্যান্সার করেছো, কেউ কেউ ক করেছো, গ, আচ্ছা নাম্বারিং করে অ্যান্সার করবা, নাম্বারিং করে অ্যান্সার না করলে আমি বুঝি না যে তোমরা কোনটা করেছো। এইটা দুটার মধ্যে, গ আর ঘর মধ্যে দুটার মধ্যে একটা অ্যান্সার হবে। তোমরা কি কি করেছো আমি জানি না, কেউ কেউ গ করেছো, হ্যাঁ ম্যাক্সিমাম গ করেছো, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। পুলক সরকার, ওকে। আচ্ছা আন্দোলন নিয়ে ব্যস্ত থাকলে হবে না, আমাদের পড়তে হবে, যদি পরীক্ষা হয়ে যায় তাহলে সমস্যা আছে, তাই না? সমস্যা আছে। তো আমরা কি দেখলাম যে যৌক্তিক সংজ্ঞার হচ্ছে 5টা নিয়ম আছে, 5টা নিয়ম আমরা ফলো করে যৌক্তিক সংজ্ঞা প্রদান করি। নিয়মগুলো কি কি এখন না বলি, তারপরে এইটা কিন্তু আমরা পড়েছি, এটা আর আমরা পড়বো না। এরপরে দেখো কি আছে, এই যে যৌক্তিক সংজ্ঞার ধারণার প্রবর্তক কে? যৌক্তিক সংজ্ঞার ধারণার প্রবর্তন কে করেছে বলতো? যৌক্তিক সংজ্ঞার ধারণার প্রবর্তন কে করেছে? অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, মিল। এখন এই যে সক্রেটিস, প্লেটো এগুলো তো হবে না, তাই না? আমরা কি কি করতে পারি? অ্যারিস্টটল আর মিলকে যুক্তিবিদ হিসেবে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছি, বা এদের আলাপ আলোচনায় আমাদের কাছে বেশি এসেছে। সো প্লেটো বা সক্রেটিস এদের আলোচনা কিন্তু আমাদের যুক্তিবিদ্যার ক্ষেত্রে তেমনটা পাইনি। সো এই ক এবং ঘর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে? 7 নম্বরে অনেকে অ্যান্সার করেছে ক, কেউ কেউ গ অ্যান্সার করেছো, গ কিভাবে অ্যান্সার করো আমি জানি না, ওকে। সাজ্জাদুর রহমান, সাজ্জাদুর রহমান তুমি ক অ্যান্সার করছো, ঠিক আছে, ভেরি গুড। যারা ক অ্যান্সার করেছো তাদের অ্যান্সার রাইট। এর পরেরটায় চলে যাই, এটাও কিন্তু আমরা পড়েছি, যৌক্তিক সংজ্ঞায় জাত্যার্থের পূর্ণ উল্লেখ করতে হয়, এটা আমরা বারবার পড়েছি।
এইটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে যৌক্তিক সংজ্ঞায় যে 5টা নিয়ম আছে, এই 5টা নিয়ম আমরা কেন মেনে চলবো? বাংলাদেশের যে নিয়ম আইন আছে, আইন আমরা কেন মেনে চলবো? এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন যদি বাংলাদেশের ওই আইনগতভাবে দেখো, তাহলে এটা জাস্টিফাই করা যায়, আবার এটাকে আমরা কি করতে পারি, ডিসকারেজও করতে পারি। কিন্তু যৌক্তিক যেটা, সেটা অবশ্যই আমরা গ্রহণ করবো। যুক্তিবিদ্যার বিষয়টা হচ্ছে সেই রকম, যে আন্দোলনটা আমরা কেন করছি। যাই হোক, তো এই 9 নম্বর কোশ্চেনটা কি হবে, যে যৌক্তিক সংজ্ঞার যে নিয়মগুলো আছে আমরা এটাগুলো কেন মানবো? এটা নিয়ম মানার হচ্ছে অনেকে বলছে যে ভাষার সহজবোধ্যতার জন্য। এখানে দেখো একটু কারেকশন করে দেই, অনেকে বলবে যে পদের অর্থ স্পষ্টীকরণের জন্য, যুক্তির সহজবোধ্যতার জন্য, অনুপপত্তি ঘটার জন্য। তো এই যৌক্তিক যে নিয়মগুলো আছে যৌক্তিক সংজ্ঞার, এই নিয়মগুলো এই 4টা অপশনই হতে পারে, এরকম কিন্তু আমাদের মনে হচ্ছে এটা 4টা অপশনই হতে পারে। কিন্তু মূল কাহিনীটা হচ্ছে আমরা কোনো জিনিসকে সহজ করি, তাই না? আমরা আমাদের যৌক্তিক সংজ্ঞার অর্থই হচ্ছে কোনো জিনিসকে সহজ করে তোলা। তাহলে আমরা অ্যান্সার কি করব, যে সহজ বা স্পষ্ট, যেটাকে বলা হয় স্পষ্টকরণের জন্য। তোমরা অনেকে খ অ্যান্সার করেছে যুক্তির সহজবোধ্যতার জন্য। যুক্তির না, আমরা পদের 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 সহজবোধ্যতা বা স্পষ্টকরণের কথা কিন্তু বলি। সংজ্ঞা কার দেই? সংজ্ঞা দেই কোনো পদের, সংজ্ঞা কোনো যুক্তির হয় না। তোমরা যারা খ অ্যান্সার করেছো, অ্যান্সার ভুল আছে। তোমাদের অ্যান্সার, রাইট অ্যান্সার হচ্ছে গ হবে। কেন হবে আমি কিন্তু বলে দিচ্ছি। সংজ্ঞা দেই পদের, যেমন মনে করো যে মানুষের সংজ্ঞা দিই, মানুষ একটা পদ, মানুষের সংজ্ঞা দিচ্ছি, ফুলের সংজ্ঞা দিচ্ছি, গাছের সংজ্ঞা দিচ্ছি, এগুলো হচ্ছে এক একটা পদ। যুক্তি মানে হচ্ছে বেশ কয়েকটা আশ্রয় বাক্য থাকবে, একাধিক আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত আসবে, সেইটাকে বলা হয় যুক্তি। যুক্তির সংজ্ঞা আমরা কখনো দেই না, যৌক্তিক সংজ্ঞা দেই, বাট যুক্তির সংজ্ঞা দেই না। রাইট অ্যান্সার হচ্ছে গ। এরপরে আচ্ছা দেখো, মানুষ হয় মানব, এটা কোন ধরনের সংজ্ঞা? সবাই একটু অ্যান্সার করো দ্রুত। এসমা আহমেদ, দুইটা মিলে যদি তোমার 160 হয় তাহলে তোমার এ প্লাস হবে। দুইটা মিলে 160 হলে এ প্লাস হবে। একটাতে ধরো তুমি কত পেয়েছো, সাপোজ একটাতে তুমি 70 পেয়েছো আর একটাতে তুমি 90 পেয়েছো, তাহলে দুইটা মিলে তোমার এ প্লাস হয়ে যাবে। ওকে, 10-এ অনেকে বলেছো যে ক। আচ্ছা, মানুষ হয় মানব, আমরা একটা সূত্রে পড়েছিলাম যে যৌক্তিক সংজ্ঞার যে একটা নিয়ম আছে, নিয়মে পড়েছিলাম যে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের কি করা যাবে না, সমার্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি করি তাহলে একটা অনুপপত্তি ঘটে, সেটা হচ্ছে চক্রক, তাই না? সেটা হচ্ছে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক। রাইট অ্যান্সার হচ্ছে ক, এটা হবে চক্রক, এটা হবে চক্রক। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে ক। এরপরে আসো, এরপরেরটা আমরা একটু দেখি। যিনি বিচার করেন তিনি বিচারক, যুক্তিবাক্যটিতে সংগঠিত অনুপপত্তির নামটা কি? যিনি বিচার করেন তিনি বিচারক, একই কথা। যিনি বিচার করেন তিনি বিচারক। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। মমিন মাহমুদ, দ্বিতীয় পাত্রের ক্লাস বেশি দেওয়া হয় নাই মানে? সবগুলো ক্লাস দেওয়া হয়েছে, তুমি ভালো করে গ্রুপে চেক করো, সবগুলো ক্লাস আছে। তোমরা আগে কি করছো আমি জানি না, লাস্টে এসে আসলে ওইভাবে যদি বলো যে ক্লাস কই ক্লাস কই, তাহলে তো সমস্যা। অনেক আগেই ক্লাস নেওয়া হয়েছে। আচ্ছা, 11 তো অনেকে ঘ অ্যান্সার করেছে। চক্রক তখন হয় যখন সমর্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহার করে। এর আগেই কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, এটা আর বেশি আলাপ আলোচনার বিষয় নেই। এখন দেখো, এই যে সিংহ হলো বনের রাজা, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে হচ্ছে অনুপপত্তি থেকে। অনুপপত্তি থেকে মানে কোন ধরনের অনুপপত্তি হয়েছে। আর একটা সংজ্ঞার নিয়ম ছিল যে কোনো পদের কি করা যাবে না। ওকে, 12 নাম্বার দেখো, সিংহ হলো বনের রাজা, সিংহ হচ্ছে বনের রাজা। কোন পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তাহলে সিংহ হলো বনের রাজা, এটা একটা রূপক অর্থে বলা হয়েছে। সিংহ কখনো রাজা হয়? রাজা হয় না, এটা আমরা রূপক অর্থে বলি। তাহলে সিংহ হচ্ছে বনের রাজা, এই কথাটার মানে হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। রাইট অ্যান্সার হচ্ছে খ, এটা হচ্ছে রাইট অ্যান্সার খ। ঠিক আছে, তো আমি বেশ কয়েকটা এমসিকিউ সলভ করে ফেলেছি। এরপরে আমরা আর একটু পিডিএফ এর আলোচনায় চলে যাই। বাকি যেগুলো আছে তোমরা পিডিএফ পেয়ে যাবা, তোমরা এই এমসিকিউ গুলো পড়ে ফেলবা। তাহলে চলো আমরা একটু পিডিএফ এবং সিকিউ এমসিকিউ জ্ঞানমূলক
অনুধাবনমূলক এই প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে অনেকগুলো এমসিকিউ সাজানো আছে, তোমরা সুন্দর মতো এগুলো পড়ে পরীক্ষার হলে চলে যাবা। সবগুলো পড়ানো তো সম্ভব না, সারা রাত চলে যাবে তাও শেষ হবে না। তো তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা। আমি বেশ কিছু এমসিকিউ সিকিউ এই বিষয় নিয়ে আলোচনা করে যাই, যেন তোমাদের আর এই বিষয়ে ভয় না থাকে। ঠিক আছে, ওকে। তো যৌক্তিক সংজ্ঞা নিয়ে মোটামুটি আলোচনা আমি করেছি। যৌক্তিক সংজ্ঞা নিয়ে মনে হয় না আলোচনা বেশি করার দরকার আছে। এই বিষয়গুলো তোমরা পড়ে নিও। যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে দুই ধরনের পদ আছে। যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে দুই ধরনের পদ আছে, একটা হচ্ছে সংজ্ঞেয় পদ আর একটা সংজ্ঞার্থ পদ। সংজ্ঞেয় পদ কাকে বলে? যেই পদের সংজ্ঞা দেওয়া হয়, আর সংজ্ঞায় যা কিছু বলা হয় সেটা হচ্ছে সংজ্ঞার্থ পদ। তাহলে সংজ্ঞার্থ পদ কাকে বলে? যেই যেই পদের সংজ্ঞায় যা কিছু বলা হয়েছে সেটা হচ্ছে সংজ্ঞার্থ পদ, মানে সংজ্ঞার অর্থ পদ, মানে অর্থ যেটা, এটা আমরা পড়বো। যৌক্তিক সংজ্ঞাদান পদ্ধতিতে পদের কোন কোন বিষয়ের উল্লেখ করা হয় এবং কেন, ব্যাখ্যা করো। যৌক্তিক সংজ্ঞায় আমরা মাত্র পদের দুইটা দিক আছে, তার মধ্যে একটা উল্লেখ করি, সেটা হচ্ছে জাত্যার্থ। কেন, এই কথাটা তোমরা সুন্দর মতো লিখে দিবা। তো এইগুলো তোমরা খুব ভালো করেই জানো। এবার দেখো যে জ্ঞানমূলক প্রশ্ন কি কি আসতে পারে। যৌক্তিক সংজ্ঞা কি কাকে বলে, এটা আসতে পারে। যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি? 5টি পড়েছি। অব্যাপক সংজ্ঞা কাকে বলে, অব্যাপক কি ব্যাপক কি, এগুলো তোমরা আগে থেকেই পড়েছো। সংজ্ঞেয় পদ কি কাকে বলে, সংজ্ঞার্থ পদ কি, এগুলো পড়েছো। বাহুল্য সংজ্ঞা কি, তারপরে যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটি উল্লেখ করা হয়, এগুলো নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি। তো এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে পড়বা। গুছিয়ে পড়ে গেলেই এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে যেভাবেই কোশ্চেন করুক না কেন, জাস্ট এই পিডিএফটা যদি তোমরা ভালোভাবে রিভিশন দিয়ে চলে যেতে পারো, এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সিকিউ পড়াবো ঈশা চৌধুরী, অবশ্যই সিকিউ পড়াবো, কেন পড়াবো না, সবই পড়াবো ধীরে 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 ধীরে। ওকে, আমরা একটু সিকিউ নিয়ে কথা বলি। এই দেখো, 1 নাম্বার যে নিয়মটা ছিল সিকিউ, দেখো এই সিকিউ ক নাম্বার প্রশ্নটা বলার আগে একটু বলে নেই। যৌক্তিক সংজ্ঞার যে 1 নাম্বার নিয়ম ছিল, সেখানে বলা হয়েছিল যে যৌক্তিক সংজ্ঞায় পদের জাত্যার্থে পূর্ণ উল্লেখ করতে হবে, কম বা বেশি উল্লেখ করা যাবে না। যদি কম উল্লেখ করি তাহলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে, আর যদি বেশি উল্লেখ করি তাহলে কি হবে? অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ঠিক আছে। আবার এখানে বাহুল্য কথাটা আসে, অতিরিক্ত কথা বলা মানেই বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি আসবে। তাহলে বাহুল্য সংজ্ঞা কি? যখন একটা পদের অতিরিক্ত কোনো কথা বলা হয় তখন সেটাকে আমরা বলি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। যৌক্তিক সংজ্ঞার দুটি বৈশিষ্ট্য লেখো। যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য কি? কোনো একটা পদের অর্থকে সুস্পষ্ট করে সহজবোধ্য করে তোলে। দ্বিতীয়টা হচ্ছে কি? কোনো একটা পদকে সংক্ষিপ্তভাবে আমাদের কাছে প্রকাশ করে বা প্রকাশিত করতে পারে, এরকম একটা বৈশিষ্ট্য আমরা লিখে দিব। আর এখানে উদ্দীপকের সাথে দৃষ্টান্ত 1, মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। দৃষ্টান্ত 2 বলছে নদী হলো সতত চলনশীল চতুষ্ণী জলাধার। 3 নম্বর বলছে যে হাইড্রোজেন হলো এক প্রকার গ্যাস। এখন এই যে 3টা দৃষ্টান্ত আছে, 3টা দৃষ্টান্ত 3টা নিয়মকে ভায়োলেট করছে। 1 নম্বর, মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখন বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এইটা ঠিক আছে, 1 নাম্বারটা ঠিক আছে। কেন? কারণ মানুষ পদের 2টা জাত্যার্থ, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, দুইটারই উল্লেখ আছে, বুদ্ধিবৃত্তির উল্লেখ আছে, জীববৃত্তির উল্লেখ আছে। সো এইখানে আর আমাদের কোনো সমস্যা নাই, এই 1 নাম্বার সঠিক আছে, এখানে কোনো ধরনের ভুল নেই। এই যে বুদ্ধিবৃত্তি আছে, জীববৃত্তি আছে, তার মানে দুইটা হচ্ছে জাত্যার্থ পূর্ণে উল্লেখ করা হয়ে গেছে। এরপরে নদী হলো সতত চলনশীল চতুষ্ণী জলাধার। দেখো তো কথাটা একটু জটিল মনে হচ্ছে না, দুর্বোধ্য মনে হচ্ছে না? তাহলে এখানে কিন্তু দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। 3 নম্বরে কি বলেছে? হাইড্রোজেন হলো এক প্রকার গ্যাস। আচ্ছা, এই হাইড্রোজেন হলো এক প্রকার গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস, আরো কিন্তু প্রচুর গ্যাস আছে, তার মানে কি এটা বেশি, এটা বেশি, তার মানে এইটার তুলনায় সংজ্ঞায় যা কিছু বলা হয়েছে এটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে কি? অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এইটা আমরা কি বুঝবো? অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে এই যে কোশ্চেন যেভাবেই দিক না কেন, দৃষ্টান্ত আমরা তো বুঝে গেছি যে এটা কোন ধরনের অনুপপত্তি হয়েছে, তখন আমরা সুন্দর মতো এইগুলো লিখে দিব। আশা করি বুঝতে পেরেছো। মোনায়া মাই, যারা পিডিএফ কখন পাবা? ক্লাস শেষে পিডিএফ পাবা, তার আগে শেয়ার করতে হবে। তো এটা আমরা বুঝতে পারছি। যৌক্তিক সংজ্ঞা নিয়ে মনে হয় না আর কোনো কথা বলার দরকার আছে, এগুলো পারবা।
এমসিকিউ গুলো পড়ে নিবা। আমি অলরেডি কিছু সলভ করেছি এবং নেক্সটে আমরা চলে যাই সেকেন্ড চ্যাপ্টার, যৌক্তিক বিভাগে চলে যাই। যৌক্তিক বিভাগে চলে যাই। দেখো আমি বলেছিলাম একটা পদের দুইটা দিক আছে, একটা হচ্ছে জাত্যর্থ আর 2 নম্বর হচ্ছে ব্যক্তার্থ। জাত্যর্থ মানে হচ্ছে গুণের দিক, ব্যক্তার্থ মানে হচ্ছে পরিমাণের দিক। এখন জাত্যার্থ নিয়ে কাজ করে যৌক্তিক সংজ্ঞা, আর ব্যক্তার্থ বা পরিমাণের দিক নিয়ে কাজ করে যৌক্তিক বিভাগ। যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ, এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আমাদের কয়টা নিয়ম আছে? 6টা নিয়ম আছে। যৌক্তিক বিভাগের 6টা নিয়ম আছে, 6টি নিয়ম আছে, ঠিক আছে? 6টি নিয়ম, 6টি নিয়ম আমাদের পড়তে হবে। যৌক্তিক বিভাগের 6টি নিয়ম আমাদের পড়তে হবে। এখন এই 6টি নিয়ম থেকে আমরা একটু দেখি যে কি কি আছে। এইখানে অতি ব্যাপক বিভাগজনিত অনুভূতি আছে। প্রেম, বিবাহ, আনন্দ বিভাগ করা যায় না কেন, কোন কোন বিষয়গুলো কি বিভাগ করা যায়, কোন কোন বিষয়গুলোকে বিভাগ করা যায় না, এগুলো বইয়ের ডিটেলস পড়েছো। তারপরে আমরা একটু ওই জ্ঞানমূলক অনুধাবনমূলক নিয়ে কথা বলার চেষ্টা করি। আবার দেখো যৌক্তিক বিভাগের মূল সূত্র কয়টি? 6টি। যৌক্তিক বিভাগের মূল সূত্র 6টি, আর যৌক্তিক সংজ্ঞার মূল সূত্র হচ্ছে 5টি, এগুলো মনে রাখবা। দেখো এইখানে মানুষকে আমরা বিভাগ করেছি সৎ মানুষ, অসৎ মানুষ। আবার দার্শনিককে বিভাগ করেছি শিক্ষিত, অশিক্ষিত, বাংলাদেশি, অবাংলাদেশি। বিভিন্ন স্ট্যান্ডার্ড ধরে, মানে একই সময় একটা স্ট্যান্ডার্ড ধরবো, কিন্তু ওইটাকে দুইটা অংশ সেগমেন্ট করে করে চলে যাব। এটা হচ্ছে যৌক্তিক বিভাগ। এটা পড়েছো, এটা ডিটেলস আলোচনা আছে, যদিও সব আলোচনা এখন করা সম্ভব না, তবে কিছু কিছু বিষয় আছে, আমি এগুলো বলে দেই। যৌক্তিক বিভাগের আরেকটা মূল বিষয় হচ্ছে দ্বিকোটিক বিভাগ, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিকোটমি, যেটা একটা শব্দ আছে দীক্ষা বা কাটিং ইনটু 2 পার্টস, 2 ভাগে বিভক্ত করা। দ্বিকোটমি বিভাগ, দ্বিকোটিক বিভাগ মানে হচ্ছে 2 ভাগে বিভক্ত করা হয়, সেটাকে বলা হয় দ্বিকোটিক বিভাগ। যেমন ওই যে আমরা একটা শখ দেখেছিলাম যে মানুষ বাংলাদেশি, অবাংলাদেশি, বাংলাদেশের মধ্যে আবার কি আছে শিক্ষিত, অশিক্ষিত, শিক্ষিতের মধ্যে আছে আবার সভ্য শিক্ষিত, আবার আরেকটা কিছু আছে অসভ্য শিক্ষিত। এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা পড়বো। আর একটা হচ্ছে উলম্ফন বিভাগ কেন ত্রুটিপূর্ণ হয়। উলম্ফন পড়ছো না? উলম্ফন মানে কি? জাম্প করে যাওয়া, জাম্প করে যাওয়া। কোনো একটা জাতিকে, তার দুইটা উপজাতিকে যখন বিভক্ত করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা জাম্প করে আমরা আরো অনেকটা দূরে চলে গেছি, সেটাকে বলা হয় উলম্ফন বিভাগ। এগুলো পড়ে নিবা। এরপরে দেখো যৌক্তিক বিভাগ কি, কাকে বলে, এই বিষয়গুলো আমরা একটু দেখি। যৌক্তিক বিভাগ কি, কাকে বলে? ঈশা চৌধুরী, হ্যাঁ ঠিক আছে। যৌক্তিক বিভাগের সূত্র আছে 6টা, আর মূল সূত্র বলতে বোঝাচ্ছে কি মূল নীতি। মূল নীতি সবসময় একটাই হবে। যৌক্তিক, ঈশা চৌধুরী থ্যাংক ইউ। যৌক্তিক বিভাগের মূল নীতি বা মূল সূত্র যেটাই বলা হচ্ছে সেটা একটাই হবে, তবে সূত্র, যৌক্তিক বিভাগের সূত্র আছে 6টা, এগুলো পড়তে হবে, ঠিক আছে? ওকে। পুলক সরকার, পলক সরকার, তুমি বলছো যুক্তি সব একই মনে হয়। একই মনে হওয়ার জন্য আমি যে বলেছি টেকনিকটা কি, ক আর খ প্রশ্নটা একটু দেখো। ক খ প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে এসেছে, কোন টপিক থেকে এসেছে। গ ঘ প্রশ্ন ওই চ্যাপ্টার থেকেই আসবে, উদ্দীপকের সাথে রিলেট করে। সহজ বিষয়, এটা নিয়ে এত মানে প্যানিক হওয়ার কোনো কারণ নাই। ক খ প্রশ্ন যেখান থেকে আসছে, গ ঘ প্রশ্ন ওইখান থেকেই দিয়েছে। তো এখানে আমরা এই জিনিসগুলো পড়বো। যৌক্তিক বিভাগের মূল সূত্র কয়টি, এগুলো পড়বো। যৌক্তিক বিভাগ কি, যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি, যৌক্তিক বিভাগের নিয়ম 6টি, মূল সূত্র একটি, এটা আমরা পড়বো, ঠিক আছে? তারপরে বিভিন্ন ধরনের অনুপপত্তি আছে, এগুলো আমরা পড়ে নিব। যেমন আমরা একটু এখানে দেখি, এমসিকিউ সলভ করি কয়েকটা। এখানে একটু দ্রুত দেখো তো, কমেন্ট করার চেষ্টা করো, দেখো তো পারো কিনা। কোন বিভাগ প্রক্রিয়ায় ভ্রান্তি ঘটার আশঙ্কা থাকে না? কোন বিভাগ প্রক্রিয়ায় ভ্রান্তি ঘটার আশঙ্কা থাকে না? ওই যে দ্বিকোটিক বিভাগ, 2 ভাগে ভাগ করি। সংকর মানে কিন্তু মিক্স, এটা হবে না, পরস্পরাঙ্গী হবে না, উলম্পন হবে না। দ্বিকোটিক বিভাগ হচ্ছে একমাত্র এই যৌক্তিক বিভাগের পদ্ধতি যেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, যৌক্তিক বিভাগে একই সময় কয়টি মূল সূত্র গ্রহণ করবে? সব সময় একটাই মূল সূত্র গ্রহণ করতে হবে, একই সময় একটাই মূল সূত্র গ্রহণ করতে হবে। যেমন মনে করো আমি বললাম কি জীব, জীব, জীবকে যদি আমি কিসের ভিত্তিতে ভাগ করি? একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ।
একটা হচ্ছে মানুষ আর একটা অমানুষ, আমরা ভাগ করতে পারি, তাই না? তাহলে জীবকে আমরা যদি ভাগ করি, একটা মূল সূত্র দিলাম যে মানুষ বা অমানুষ, এটার ভিত্তিতে যে মানুষ অমানুষ। মানুষের মধ্যে আমরা আবার শিক্ষার ভিত্তিতে ভাগ করতে পারি, একটা মূল সূত্র শিক্ষিত অশিক্ষিত। আবার স্থানের ভিত্তিতে ভাগ করতে পারি, যে বাংলাদেশি বিদেশি, এরকম ভাগ করতে পারি, মানে মূল সূত্র সবসময় একটা থাকবে। এভাবে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা। তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলোই যেভাবেই আসুক না কেন, আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। আই থিঙ্ক এখান থেকে কোশ্চেন যেভাবেই আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, তাহলে এখান থেকে কোশ্চেন যেভাবেই দিক আমরা অ্যান্সার করে ফেলবো। এরপরে আমরা তাহলে এইখানে বেশ কিছু এমসিকিউ সাজানো আছে, এইগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নেবে, যেহেতু আরো অনেকগুলো চ্যাপ্টার আছে আমরা আলোচনা করতে হবে। তো এই চ্যাপ্টারগুলো আমি আলোচনা করে যাই, তোমরা জাস্ট এই এমসিকিউ গুলো পড়ে যাবা যেগুলো দেওয়া আছে, আর সিকিউ যা আছে সবগুলো দেখবা। এরপরে 3 নাম্বার চ্যাপ্টার বলছে আরোহের প্রকারভেদ। আরোহের প্রকারভেদের সবকিছু আমি পড়াবো না, এখানে তোমরা দেখে নিও, আমি বেসিক কিছু আলোচনা করে দেই। সেটা হচ্ছে আরোহ অনুমান কাকে বলে। আমরা জানি অনুমান দুই ধরনের, একটা হচ্ছে আরোহ অনুমান আর একটা অবরোহ অনুমান। আবার যুক্তিবিদ্যাকেও দুই ভাগে ভাগ করেছে, আরোহ যুক্তিবিদ্যা, অবরোহ যুক্তিবিদ্যা। আরোহ বিষয়টা হচ্ছে কি, যখন বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন আমরা সেটাকে বলি আরোহ অনুমান। এখন এই আরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করেছেন। দুই ভাগের মধ্যে আমরা কি কি পাই, একটা হচ্ছে প্রকৃত আরোহ আর একটা অপ্রকৃত আরোহ। 1 নাম্বার হচ্ছে কি, আমি একটু লিখে লিখেই পড়াই, আমি এইখানে দেখো, এই যে আরোহ। আরোহ দুই প্রকার, মানে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রকৃত আরোহ, হ্যাঁ প্রকৃত, আর একটা হচ্ছে অপ্রকৃত। অপ্রকৃত। এখন এই প্রকৃতকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, এই প্রকৃতকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3। একটা হচ্ছে বৈজ্ঞানিক, 2 হচ্ছে অবৈজ্ঞানিক, 3 নাম্বার হচ্ছে সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমান, হ্যাঁ সাদৃশ্য অনুমান। অপ্রকৃতকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, হ্যাঁ। 2 হচ্ছে যুক্তি সাম্যমূলক। আর 3 নাম্বার হচ্ছে ঘটনা সংযোজন। ঘটনা সংযোজন একটু বুঝে নিও, হ্যাঁ আমি পুরো লিখলাম না। তাহলে পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ, এবং 3 নাম্বার হচ্ছে ঘটনা সংযোজন। পিডিএফ পেয়ে যাবা। তো আমরা এই যে বিষয়গুলো দেখলাম, এই টোটাল বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়তে হবে আরোহের প্রকারভেদের ক্ষেত্রে, এগুলো আমরা পড়ে ফেলবো। দেখো প্রকৃত আরোহ কি, এটা দেওয়া আছে। প্রকৃত আরোহ যে আরোহের মূল বৈশিষ্ট্য এবং আরোহমূলক লম্ফ থাকে, আরোহের মূল বৈশিষ্ট্য এবং আরোহমূলক লম্ফ থাকে, তখন সেটাকে আমরা বলি প্রকৃত আরোহ। অপ্রকৃত আরোহে কি থাকে, এগুলো আমরা পড়বো, সবগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব। এরপরে আমরা এই যে সিকিউ গুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই এই সিকিউ গুলো সলভ করে পরীক্ষার হলে যাবা। মানে এই পিডিএফ যদি ফুল পড়ে যেতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি পরীক্ষায় ভালো করবা। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা পরীক্ষায় ভালো করবা যদি এই পিডিএফ গুলো ভালোভাবে পড়তে পারো। ওকে, এখন দেখো তো এই যে জ্ঞানমূলক কিছু প্রশ্ন আসছে, আরোহ কি, আরোহ প্রকৃত আর অপ্রকৃত আরোহ কি, প্রকৃত আরোহ কি, এগুলো প্রশ্ন আসবে। দেখো কতগুলো বোর্ডে আসছে, কতগুলো বোর্ডে আসছে, প্রত্যেকটা বোর্ডে আসছে, 24 সালে আসছে, 25 সালে আসছে, ঢাকা বোর্ডে আসছে আরোহ কি, প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই প্রশ্নগুলো চলে আসছে। সাদৃশ্য অনুমান কত প্রকার, সাদৃশ্য অনুমান 2 প্রকার, সাধু সাদৃশ্য অনুমান, অসাধু সাদৃশ্য অনুমান, এগুলো আমরা খুব সুন্দরভাবে পড়বো। প্রকৃতি আরোহ কি, এগুলো তো বলছি। পূর্ণাঙ্গ আরোহ কি, অপূর্ণাঙ্গ আরোহ কি, তাই না, এই বিষয়গুলো কিন্তু আমরা পড়বো। এরপরে হচ্ছে আমাদের এই যে অনুধাবনমূলক আরোহমূলক লম্ফকে আমরা কেন আরোহের প্রাণ বলি, এটা ব্যাখ্যা করতে হবে। আরোহমূলক লম্ফ বলতে কি বুঝি, এটা পড়বো। পূর্ণাঙ্গ আরোহকে কেন পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়, তারপরে পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত নিখুঁত হয় কেন। পূর্ণাঙ্গ আরোহ কাকে বলে জানো, প্রতিটা দৃষ্টান্তকেই পরীক্ষা করবে আলাদা আলাদা ভাবে। যেমন মনে করে একটা আলমারিতে অনেকগুলো বই আছে, প্রত্যেকটা বই সার্চ করে করে দেখলো যে প্রত্যেকটা বই হচ্ছে উপন্যাসের বই, তখন সিদ্ধান্ত নেবে যে সুতরাং এই আলমারির সকল বই হয় উপন্যাস। ঠিক আছে,
এইগুলো কিন্তু আমরা সুন্দরভাবে পড়বো। আচ্ছা, এখানে আমরা কিছু 10 নম্বর এমসিকিউ গুলো দেখো। এই এমসিকিউর মধ্যে 10 নম্বরটা একটু দেখো। কোনটি অপ্রকৃত আরোহ? কোনটি অপ্রকৃত আরোহ? অপ্রকৃত আরোহ তিনটি বলছিলাম না? তিনটি। একটা হচ্ছে কি আমি বলেছিলাম, পূর্ণাঙ্গ, ঘটনা সংযোজন, যুক্তি সাম্যমূলক, বা পূর্ণাঙ্গ যুক্তি সাম্যমূলক, আর হচ্ছে ঘটনা সংযোজন। তিনটা বলছিলাম, তার মধ্যে এই একটা হচ্ছে গ। কোনটি প্রকৃত আরোহ? প্রকৃত আরোহ কয়টা? প্রকৃত আরোহ হচ্ছে সাদৃশ্যমূলক, আর এই বাকি এই তিনটা হচ্ছে অপ্রকৃত আরোহ। আমরা কিন্তু বলেছি। ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থটি কার? ইন্ট্রোডাকশন টু লজিক একজন বিখ্যাত যুক্তিবিদ আরভিং এম কপি তার লেখা। তো এই যে এমসিকিউ গুলো, এগুলো তোমরা খুব সুন্দরভাবে বারবার রিভিশন দিয়ে পড়ে তারপরে পরীক্ষার হলে যাবা। পলক সরকার শেয়ার তো করছো, শেয়ার করে, হ্যাঁ শেয়ার করে, শেয়ার ডান লিখে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করো। ক্লাস শেষে পিডিএফ পাবা, অবশ্যই পাবা। তাহলে এই যে বিষয়গুলো আমরা সুন্দরভাবে পড়ে নিব, ঠিক আছে? আমরা সুন্দরভাবে পড়ে নিব, ওকে, কোনো সমস্যা নাই। এক রাতে কি সব কমপ্লিট করা পসিবল? তুমি যদি সদ ইচ্ছা থাকে, তোমার যদি আগে থেকে পড়া থাকে, তাহলে অবশ্যই পসিবল। আর যদি পড়া না থাকে, ইটস নট পসিবল। ওকে, পড়তে হবে, তারপরেও পড়তে হবে। ওকে, তাহলে এটা পড়ে নিবা। এরপরে আরো কিছু আলোচনা আমি করে দিই, একটু ধীরে ধীরে করি আলোচনাগুলো, কারণ অনেকগুলো বিষয় আছে তো, অনেকগুলো চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার। প্রকল্প নিয়ে কথা বলছিলাম। প্রকল্প জিনিসটা কি? প্রকল্প হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করা, কি বলা হয়? প্রকল্প। প্রকল্পের স্তর আছে 4টি। প্রকল্পের স্তর আছে 4টি। 1 নম্বরে বলা হচ্ছে প্রকল্পের স্তরটার নাম হলো নিরীক্ষণ, ঘটনার নিরীক্ষণ। 2 নম্বরে আনুমানিক ধারণা গঠন। 3 নম্বরে সিদ্ধান্ত গ্রহণ। 4 নম্বরে যাচাইকরণ। এই যে 4টা স্তরের কথা বললাম, এই 4টা স্তরের মধ্যে দিয়ে এই প্রকল্প বা হাইপোথিসিস, প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হাইপোথিসিস। প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হাইপোথিসিস। প্রকল্পের কি হচ্ছে প্রতিশব্দ? হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিসটা কি? কোনো একটা বিষয় সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করা। কোনো একটা বিষয় সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করাকে বলা হয় প্রকল্প। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এরপরে এই দেখো প্রকল্প কি, এটা আসতে পারে। প্রকল্প কত প্রকার, এগুলো আমরা কিন্তু পড়বো। তারপরে দেখো প্রকল্পের স্তরগুলো কি কি, এগুলো আমরা পড়ে ফেলবো। ক খ গ ঘ এগুলো সুন্দরভাবে পড়বো। তারপরে প্রকল্প, কাজ চালানো প্রকল্প কি? যখন আমরা যথাযথ প্রকল্প না পাই, তখন একটা মানে লামছাম একটা প্রকল্প করে ফেলি, মানে রাব যেটাকে বলে। পরীক্ষার খাতা আমরা রাব করি না? রাব করি, ওই রাবটাই হচ্ছে কাজ চালানো প্রকল্প, মানে মোটামুটি কাজ চালানো যায় আর কি। এই প্রশ্নগুলো সুন্দরভাবে পড়বা, প্রশ্নগুলো সুন্দরভাবে পড়বা। কিছু এমসিকিউ সলভ করাই। এখানে দেখো 1 নম্বরে বলছে যে প্রকল্প কি? প্রকল্প হলো আনুমানিক ধারণা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 এর ক, আনুমানিক ধারণা গঠন। কোন একটা বিষয় সম্পর্কে আনুমানিক ধারণা গঠনই হচ্ছে প্রকল্প, ঠিক আছে? এরপর আসো, প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কি, যেটা আমি বলছিলাম হাইপোথিসিস। কোথায় আছে? এই যে গ নম্বরে অ্যান্সার। প্রকল্পের মূল কাজ কি? প্রকল্পের মূল কাজ হচ্ছে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা। প্রকল্পের মূল কাজই হচ্ছে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা। এরপরে এইখানে দেখো 4 নাম্বার এমসিকিউ বলছে হাইপোথিসিস অর্থ কি? প্রকল্প, আমরা তো পড়েছি, বা আনুমানিক ধারণা। প্রকল্প যদি না থাকে আনুমানিক ধারণা হবে। কেন হবে? কারণ প্রকল্পের অর্থই হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করা। এটা বুঝলাম। এরপরে প্রকল্প প্রমাণের সর্বোত্তম উপায় কোনটি? প্রকল্প যে প্রমাণ করবো, এটা সর্বোত্তম উপায় হচ্ছে পরীক্ষণমূলক সমর্থন। আমরা যখন পরীক্ষা করে সমর্থন করব যে হ্যাঁ 1 আর 1 যোগ করে 2 হয়েছে, তার মানে হচ্ছে পরীক্ষণমূলক সমর্থন আমরা করলাম। ওকে, ঠিক আছে। এরপরে প্রকল্প কত প্রকার? প্রকল্প 3 ধরনের প্রকল্প আছে, ঠিক আছে? প্রকল্প 3 ধরনের প্রকল্প আছে, এগুলো আমরা পড়বো।
তারপরে হচ্ছে প্রকল্পকে 3 ভাগে ভাগ করেছেন কার্ভেট রিড। কার্ভেট রিড কার্ভেট রিড হচ্ছে প্রকল্পকে 3 ভাগে ভাগ করেছেন, এগুলো আমরা পড়ে যাব। কাজ চালানো প্রকল্পের অপর নাম কি? ওই যে সাময়িক প্রকল্প, মানে কিছু ক্ষণিকের জন্য আমরা প্রকল্প করি বা রাব যখন করি, পুরো ম্যাথটা কিন্তু ওই বোঝার জন্য ক্ষণিক সময় আমরা ওইটা করি, কিন্তু ওটা কিন্তু মূল না। তাহলে এগুলো আমরা পড়বো। এরপরে হচ্ছে আমরা কি দেখবো যে প্রকল্পের স্তর কয়টি। আমি বলেছি প্রকল্পের স্তর 4টি। প্রকল্পের স্তর কয়টি? 4টি। এরকম প্রশ্ন আসে যে প্রকল্পের প্রথম স্তর কোনটা, দ্বিতীয় স্তর কোনটা, তৃতীয় স্তর কোনটা। আমি কিন্তু বলে দিয়েছি যে প্রকল্পের প্রথম স্তর হচ্ছে ঘটনার নিরীক্ষণ, 2 নম্বর আনুমানিক ধারণা গঠন, 3 নম্বরে সিদ্ধান্ত গ্রহণ, 4 নম্বরে যাচাইকরণ। তাহলে যেভাবেই কোশ্চেন দিক আমরা অ্যান্সার করতে পারবো। এই দেখো এখানে দেওয়া আছে বলতে বলতে প্রকল্পের প্রথম স্তর কি, আমি বলেছিলাম কি ঘটনার নিরীক্ষণ আছে, ঘটনা নিরীক্ষণ, তার রাইট অ্যান্সার ঘটনা নিরীক্ষণ। 14 নম্বরে বলছে প্রকল্পের কোন স্তরে আনুমানিক ধারণা গঠন করা হয়। কত নম্বরের স্তরে? 1 2 3 4। আনুমানিক ধারণা গঠন করি কোথায়? 2 এ না 3 এ বলো তো? 2 এ, দ্বিতীয় স্তরে আমরা আনুমানিক ধারণা গঠন করি। আবার এই দেখো ভেরিফিকেশন শব্দের অর্থ হচ্ছে যাচাইকরণ, এখানে কিন্তু আমাদের যাচাইকরণ আছে। কত নম্বরের স্তর? যাচাইকরণ আমাদের হচ্ছে 4 নম্বর স্তর। প্রকল্পের 4 নম্বর স্তরটার নাম হচ্ছে যাচাইকরণ। ওকে, ওকে, ঠিক আছে। তো এরপরে আসো, অনেকে কমেন্ট করছো ভাইয়া পিডিএফ কিভাবে পাবা। পিডিএফ পাইতে গেলে ক্লাসটা শেয়ার করতে হবে। শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখবা, ডান লিখে একটা স্ক্রিনশট নিয়ে, ভিডিও শেয়ার করার একটা স্ক্রিনশট নিবা, নিয়ে আমাদের ইনবক্সে দিলেই ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপরে আসো, তো এই এই যতগুলো এমসিকিউ আছে এগুলো তোমরা সুন্দরভাবে পড়ে নিবা। আমাদের আরো আছে, দেখো এখানে বলছে যে বৈজ্ঞানিক গবেষণা শুরু হয় কিভাবে। এই ধরনের কোশ্চেন কিন্তু অহরহ আসে, বোর্ড কোশ্চেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এখানে আসছিল। এই বৈজ্ঞানিক গবেষণা শুরুই হয় প্রকল্প দিয়ে, মানে কোনো একটা বিষয় সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করি। যেমন মনে করো যে মঙ্গল গ্রহে যাওয়া যাবে কিনা, এটা বিজ্ঞানীরা কি করলো, একটা আনুমানিক ধারণা গঠন করলো যে আমরা যখন মঙ্গল গ্রহে যাব তখন আমাদের কি কি করতে হবে, এই ধরনের একটা আনুমানিক ধারণা গঠন করলো, বা কিভাবে যাব একটা আনুমানিক আইডিয়া করছে। আইডিয়া করার পরেই তবে না সফল হয়েছে, তার মানে বৈজ্ঞানিক গবেষণা শুরু হয় প্রকল্পের মাধ্যমে। এগুলো পড়বা। আর একটা আছে সংকট উত্তরক দৃষ্টান্ত, কথাটি প্রথম ব্যবহার করেন কে? সংকট উত্তরক দৃষ্টান্ত প্রথম এই কথাটি ব্যবহার করেন হচ্ছে বেকন। ঠিক আছে, এগুলো কিন্তু পড়বা প্রত্যেকটা এমসিকিউ। একটা এমসিকিউ যেন মিস না হয়, একটা এমসিকিউ যেন মিস না হয়। আসমা আহমেদ বলছে কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। দেখো 8টা অধ্যায় থেকেই কোশ্চেন থাকবে, তার মধ্যে প্রথম অধ্যায় থেকে 2টা কোশ্চেন থাকবে। তাহলে কয়টা হইল? 9টা। 9টা হইল না? এন্ড 8 নাম্বার চ্যাপ্টার সম্ভাবনা, প্রবাবিলিটি, যেটা প্রবাবিলিটি থেকে কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো পড়বা। এরপরে আসো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু পড়তে হবে। কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি, আমি 5টা কথা বলবো এটা সম্পর্কে। 1 নম্বর কথা হচ্ছে কার্যকারণ সম্পর্ক ক্ষেত্রে কার্য কি কারণ কি। 2টা ঘটনা পাশাপাশি আছে, 2টা ঘটনা পাশাপাশি আছে, একটা হচ্ছে কারণ আর একটা হচ্ছে কার্য। মানে প্রথম যে ঘটনা সেটা হচ্ছে কারণ, তার পরের ঘটনাই হচ্ছে কার্য। মানে 2টা ঘটনা পাশাপাশি থাকলে পূর্বের ঘটনা কারণ, পরের ঘটনা কার্য। এই কার্য কারণ সম্পর্ক প্রমাণ করার ক্ষেত্রে যুক্তিবিদ মিল 5টা পদ্ধতির কথা বলেছে, যেই পদ্ধতিকে বলা হয়, যেই পদ্ধতিগুলোকে একত্রে বলা হয় পরীক্ষণমূলক পদ্ধতি। তাহলে মিলের পরীক্ষণমূলক পদ্ধতি 5টা। এর সাথে আরেকটা জিনিস আলোচনা করেছেন, অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতির অর্থ হচ্ছে বাদ দেয়া, অনেকগুলো বিষয় বাদ দেয়া, সেখান থেকে আমরা যেই জিনিসটা বাঁচে সেটাকে বলি হচ্ছে কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে যথাযথ বিষয়। তাহিমা জাহান, কিভাবে পড়াবো বলতো? কিভাবে পড়াবো? তুমি যদি ধারাবাহিকভাবে ক্লাস করতে চাও, আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট যারা আছে প্রত্যেকটা ক্লাস
1-1.5 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস কিন্তু আছে, অনেক মানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেওয়া আছে। তো এইখানে আমাদের তো পুরো বিষয়গুলো যদি আলোচনা করতে যাই তখন কি হবে জানো, তোমাদের তো পিডিএফ দেবো, পিডিএফটা তো পড়বাই, কিন্তু এর সাথে বেসিক কিছু ধারণা দিয়ে দিচ্ছি যেন পরবর্তীতে এটা সমস্যা না হয়। আমরা সব আলোচনা করতে পারবো না, সব আলোচনা করা সম্ভব না, একটা চ্যাপ্টার আলোচনা করতে 2 ঘন্টা সময় লাগে। তো আমরা কিভাবে শেষ করব বলো, শেষ করা অত সহজে পসিবল না। সো আমরা যেটা পড়বো সেটা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করি, যে যতটুকু আলোচনা করি সেই বেসিকটা একটু নেই, তারপরে পিডিএফ দেবো, পিডিএফ থেকে তোমরা পড়ে নিবা। ওকে, যেটা বলছিলাম যে এই কার্যকারণ সম্পর্ক প্রমাণের ক্ষেত্রে যুক্তিবিদ মিল 5 ধরনের পদ্ধতির কথা বলেছেন। 1 নাম্বার আমি একটু লিখে দেই। আচ্ছা, 1 নম্বরে হচ্ছে 5 প্রকারের পরীক্ষণমূলক পদ্ধতি আছে। 1 নম্বর হচ্ছে অন্বয়ী পদ্ধতি। অন্বয়ী পদ্ধতি এটা তোমরা পড়েছো বইয়ে। 2 হচ্ছে ব্যতিরেকী পদ্ধতি। ব্যতিরেকী পদ্ধতি, হ্যাঁ। 3 নম্বরে যৌথ অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। যৌথ অন্বয়ী ব্যতিরেকী, এই 5 প্রকার পদ্ধতির কথা কিন্তু জানতে হবে। 4 নম্বরে হচ্ছে সহপরিবর্তন। সহপরিবর্তন পদ্ধতি। সহপরিবর্তন পদ্ধতি। 5 নম্বরে হচ্ছে পরিশেষ পদ্ধতি। এই হচ্ছে মূল বিষয়। কার্যকারণ সম্পর্ক প্রমাণের 5টা পদ্ধতি বা পরীক্ষণমূলক পদ্ধতি 5টা। কে বলেছেন? মিল বলেছেন। এই 5টা পদ্ধতি তোমরা খুব ভালোভাবে বই থেকে পড়ে যাবা। এই এই পদ্ধতিগুলো ভালোভাবে পড়ে যেতে হবে, ঠিক আছে? এই যারা উল্টাপাল্টা কমেন্ট করছো, বলবেন তোমরা যারা আছো তোমরা ক্লাস থেকে যেতে পারো, বের হয়ে, তোমাদের পড়ার দরকার নেই। কারণ তোমরা ক্লাসে এসে উল্টাপাল্টা এগুলো মানে উচিত না। তারপরে তোমরা পাবলিক প্লেসে এই জিনিসগুলো করো, সোশ্যাল মিডিয়াতে, এগুলো খুবই খারাপ মন মানসিকতার পরিচয় দেয়। যাই হোক, ক্লাস ভালো লাগলে চলে যাও, সমস্যা নেই, আদারওয়াইজ ক্লাস অফ করে দিব। তোমাদের বলা হয়েছে যে এই পিডিএফটা আমি বেসিক কিছু আলোচনা করে দিই, পিডিএফ এ সবকিছুই আছে, প্রশ্ন অ্যান্সার সবকিছুই দেওয়া আছে, তোমরা এইখান থেকে দেখে গেলে ভালো করতে পারবা। আর এই আলোচনা করার অর্থই হচ্ছে এইটা, যে মানে বেসিক যে জিনিসগুলো, বিশেষ করে এই জিনিসগুলো তোমরা যদি না জানো তোমরা কিন্তু লিখতে পারবে না, সেই জন্য আলোচনা করে দিচ্ছি। তো এই যে 5 প্রকার পদ্ধতির কথা বললাম, এইগুলোকে একত্রে বলা হয় পরীক্ষণমূলক পদ্ধতি। এগুলোকে একত্রিত বলা হয় পরীক্ষণমূলক পদ্ধতি। পদ্ধতি তাহলে যদি প্রশ্ন আসে যে মিলের পরীক্ষণমূলক পদ্ধতি বলতে কি বুঝো, তখন আমরা কি লিখবো, যে কার্যকারণ সম্পর্ক প্রমাণের করতে গিয়ে যুক্তিবিদ মিল 5 ধরনের পদ্ধতির কথা বলেছেন, যেগুলোকে একত্রিত বা একত্রে বলা হয় পরীক্ষণমূলক পদ্ধতি। এদের কাজই হচ্ছে কার্য এবং কারণের মধ্যে যে সম্পর্ক আছে সেই পদ্ধতিটাকে প্রমাণ করবে। কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি, ঠিক আছে? তো এটা আমরা পড়বো। এই যে 5 প্রকারের পদ্ধতির কথা বলেছি, এই 5 প্রকারের পদ্ধতি কিন্তু আসবে, এইটা ইম্পর্টেন্ট, এটা আমরা পড়ব। এরপরে আমরা কি পড়ব, এর সাথে আমরা আরেক 2টা জিনিস পড়ব। একটা হচ্ছে কারণ, আর 1 নম্বর হচ্ছে কারণ, 2 নম্বর হচ্ছে শর্ত। শর্ত এইগুলো আসতে পারে, যে কারণ কি, শর্ত কি, বা শর্তই হচ্ছে অনেকগুলো শর্তের সমষ্টি হচ্ছে কারণ, ব্যাখ্যা করো, এরকম আসতে পারে। তো এখানে কারণটা কি, অনেকগুলো শর্ত মিলে একটা কারণ হয়। যেমন মনে করো
আমি যখন ওই যে ফায়ার বক্সে বা ম্যাচে যখন দেশলাই যে এইভাবে মারি, ফায়ার দেই, তখন কি হয়, ওইটা কি সাথে সাথে জ্বলে? ওইখানে কি আছে? অক্সিজেন আছে, তারপরে বারুদ আছে, হাইড্রোজেন আছে, অনেকগুলো গ্যাস আছে, যার কারণে ওইটা জ্বলছে। তাহলে এই যে এক একটা ঘটনা, এগুলো প্রত্যেকটা মিলেই হচ্ছে একটা কারণ। আর ভিন্ন ভিন্ন ঘটনাকে আমরা কি বলবো? শর্ত বলবো। তাহলে মানে হচ্ছে শর্তের সমষ্টি, সমষ্টি হচ্ছে কি? কারণ। শর্তের সমষ্টি হচ্ছে কারণ, অনেকগুলো শর্তের সমষ্টি হচ্ছে কারণ, এগুলো আমরা লিখবো, ঠিক আছে? অনেকগুলো শর্তের সমষ্টি হচ্ছে কারণ। ওকে, এরপরে আমরা যে আলোচনাটা করলাম, এখানে তোমরা দেখতে পারবা যে বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু সাজানো আছে, যেগুলো বোর্ডে এসেছে। এই কোশ্চেনগুলো আমরা সুন্দরভাবে পড়বো। এর আগেও বলেছি যে পিডিএফ থেকেই পড়ো, হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এগুলো পড়বা। আরো যে 5টা পদ্ধতির কথা বলেছি, এই চ্যাপ্টারের 5টা পদ্ধতি হচ্ছে মেইন, এগুলো সুন্দরভাবে পড়ে নিবা। এরপরে আসো, তো এটা এটা পড়ার পরে আমরা আরো কিছু বিষয় পড়বো। আমাদের একটু বোর্ডের সমস্যা হচ্ছে, আমরা দেখি, দাঁড়াও একটু ওয়েট করো। কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি পড়লাম। এগুলো ব্ল্যাঙ্ক আসতেছে, একটু ওয়েট করো। একটু সময় দাও। তো একটু কথা বলি, সেটা হচ্ছে আচ্ছা, তোমরা যে গত এক্সামে পরীক্ষায়, মানে তোমরা যে যুক্তিবিদ্যা পরীক্ষাটা দিলা, এই ক্ষেত্রে আমি যে পিডিএফটা দিলাম, তোমাদের বললাম যে পিডিএফ পাইলে এখান থেকে পড়লে তোমরা কমন পাবে। এখানে কি তোমাদের যথেষ্ট কমন আসে নাই? সবাই একটু কমেন্টে জানাও তো, যথেষ্ট কমন আসছে কিনা, কমন আসছে? সবাই একটু জানাও। অনামিকা পাল, পিডিএফ দেওয়া হয়, পিডিএফ তুমি পাও না? সবাই তো পিডিএফ পায়, সবাইকেই দেওয়া হয়, পিডিএফ কেন দিবে না? অবশ্যই পিডিএফ দেওয়া হবে। পিডিএফ না দিলে আমার সাথে যোগাযোগ কইরো, পিডিএফ না দিলে যোগাযোগ কইরো, তোমার আমি একটা ইয়া দিয়ে রাখলাম। পিডিএফ না পাইলে আমার সাথে যোগাযোগ করো, আমি দিয়ে দেবো দরকার হইলে। অনামিকা পাল, পিডিএফ না পাইলে যোগাযোগ কইরো। এই যে এখানে তোমার একটা লাইক দিয়ে দিছি, তুমি আমার সাথে যোগাযোগ করো। এনিওয়ে, আচ্ছা, আমাদের বোর্ডে একটু সমস্যা হচ্ছে, আমরা একটু দেখতেছি। হ্যাঁ, ওয়েট ওয়েট, একটু টাইম দাও। হ্যাঁ, যার 25টা হয়েছে তাহলে তো A+ পাবা, যার 25টা হয়েছে সে A+ পাবা। আমি কলেজে ক্লাস নিচ্ছিলাম, কলেজে মোটামুটি ভালো করেছে, সর্বোচ্চ আমি মার্কস দিয়েছি, আমি কলেজের খাতা দেখলাম তো, সর্বোচ্চ মার্কস দিয়েছি তোমাদের 68। ভাই আসতেছে না, দেখেন। তো তোমরা ভালো মার্কস পাবা যদি এই অ্যাজ ইট ইজ লিখতে পারো, যেভাবে আমরা বলে দিচ্ছি এইভাবে যদি তোমরা লিখতে পারো, তাহলে ভালো মার্কস ক্যারি করতে পারবা। আর বিশেষ করে এমসিকিউ যদি তোমাদের 25 থাকে, 25 থাকা মানে তোমাদের A+ শিওর থাকবে, ওইখানে যদি ফুল অ্যান্সার করতে পারো অবশ্যই তোমাদের A+ থাকবে। আমি বারবার বলেছিলাম যে এখান থেকে তোমরা ভালোভাবে পড়ে যাও, এখান থেকে কমন পাবাই পাবা, এখান থেকে কমন না পাওয়ার কোনো কিছু নাই। পিডিএফটা ভালো করে পড়ে যাও, কারণ সব বোর্ডের যে বোর্ড কোশ্চেন গুলো আসছে সেগুলোর মধ্যে থেকে অ্যানালাইসিস করে এই পিডিএফটা সাজানো হয়েছে। সেগুলো এমসিকিউ হইতে পারে, সিকিউ হইতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সবগুলো বিষয় কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। সো আমরা এগুলো খুব মনোযোগ সহকারে পড়বো। দরকার হলে বইয়ের সাথে দুই একটা বিষয় রিলেট করে দেখবা যে কিছু কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেন গুলো তোমরা অ্যান্সার গুলো বই থেকে সুন্দরভাবে নিবা এবং এই প্রশ্নের সাথে রিলেট করে তোমরা পড়ে পরীক্ষার হলে যাবা। হ্যাঁ, আরো এইটা বাদে এইটা দিয়ে 3টা আছে। আচ্ছা, চালাই, অসুবিধা নাই।
আচ্ছা, এরপরে নেক্সট নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন ল্যাটিন ওয়ার্ড এক্সপ্লেন এয়ার থেকে এসেছে, এগুলো আমরা পড়বো। এখান থেকে এমসিকিউ আসে, সিকিউ ক নম্বর প্রশ্নটা চলে আসে। যাই হোক, ব্যাখ্যা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে লৌকিক আর একটা বৈজ্ঞানিক। একটা হচ্ছে লৌকিক আর একটা বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে বিধিসঙ্গত, আর লৌকিক ব্যাখ্যা হচ্ছে মানুষের মন গড়া। এই দুই ধরনের ব্যাখ্যার কথা জানলেই আমাদের এই চ্যাপ্টার থেকে শেষ। তারপর আমরা পড়বো ব্যাখ্যার রূপ, ব্যাখ্যা কি, ব্যাখ্যার মৌলিক যে বা পরম নিয়মকে ব্যাখ্যা করা যায় না কেন, এই জিনিসগুলো পড়বো। কোন কোন বিষয়কে ব্যাখ্যা করা যায় না, এই জিনিসগুলো পড়বো। তোমরা এই যে এখানে দেখবা যে ব্যাখ্যা কাকে বলে, লৌকিক ব্যাখ্যা মন করা বলতে কি বুঝো, বিশেষ করে এই প্রশ্নটাই দেখো, এই যে এখানে যে দেখছো না কুমিল্লা বোর্ড 2023, এই প্রশ্নটা কিন্তু রিপিট হইতে পারে। আমি আবার বলে দিচ্ছি যে এই কোশ্চেনটা কিন্তু রিপিট হইতে পারে, যে ব্যাখ্যা কাকে বলে, লৌকিক ব্যাখ্যা মন করা বলতে কি বুঝো, দৃশ্যপটে একে দাগযুক্ত শব্দগুলোর ব্যাখ্যার কোন বিষয়টি নির্দেশ করে, এই টোটাল বিষয়গুলো কিন্তু তোমরা পড়ে যাবা। আমি বলছি যে দুই ধরনের ব্যাখ্যা আছে, একটা বৈজ্ঞানিক আর একটা লৌকিক। বৈজ্ঞানিক ব্যাখ্যা বিধিসঙ্গত ভাবে, আর লৌকিক ব্যাখ্যা হচ্ছে মানুষের মন গড়া। হ্যাঁ, চ্যাপ্টার 6-7 অনেকটা সেম মনে হয়। তো এইটা আমরা 7 চ্যাপ্টারের মাধ্যমে জিনিসটা শেষ করি নাকি। তো ব্যাখ্যা কি, এগুলো পড়বো। ব্যাখ্যা কত প্রকার, কি কি, লৌকিক ব্যাখ্যা কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে কি বুঝো, অন্তর্ভুক্তি কি, শৃঙ্খল যোজন কি, এইগুলো আমরা সুন্দর মতো পড়ে ফেলবো বই থেকে। আচ্ছা, এখানে দেখো যে ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি, এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন খ নম্বর অ্যান্সার। ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লেনেশন। ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লেনেশন। মানব মনের জিজ্ঞাসার নিবৃত্তিকে কি বলে, ব্যাখ্যা। এরপরে ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ, এই শব্দটা মূলত এক্সপ্লানেয়ার থেকে এসেছে। এই ধরনের কোশ্চেন কিন্তু অহরহ আসে। দেখো, এটা দিনাজপুর বোর্ড 23-এ আসছে, তারপরে তোমার চট্টগ্রাম বোর্ডে আসছে, আবার দিনাজপুর বোর্ডে 21 সালেও আসছিল, সিলেট বোর্ডে 19 সালে আসছিল। তার মানে দেখছো এইটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, একই বোর্ডে রিপিট হয়। তার মানে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমার, যেহেতু এই বছর সব বোর্ডের কোশ্চেনই এক হচ্ছে, আসতে পারে। এগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। লৌকিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা, এই দুইটা বিষয় জানলেই ব্যাখ্যা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই চ্যাপ্টারটা আমরা, এইখানে যে এমসিকিউ গুলো আছে তোমরা অবশ্যই সলভ করে যাবা, এখান থেকে কমন পেয়ে যাবা। নেক্সট, যেহেতু 6-7-এর সাথে মিল আছে, আমি 7টা একটু ভালো করে আলোচনা করে দেই, এটার সাথে তোমরা ওটা রিলেট করে নিবা। ওকে, আচ্ছা আসো। শ্রেণীকরণ। শ্রেণীকরণ জিনিসটা কি? শ্রেণীকরণ জিনিসটা হচ্ছে কোনো একটা বিষয়কে সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে যখন আমরা কি করি, সাজাই, তখন সেটাকে বলা হয় শ্রেণীকরণ। কোনো একটা বিষয় আঁকি। এবার সব বোর্ডের প্রশ্ন এক, রাজশাহী বোর্ড বলো, কুমিল্লা, সিলেট, যেটাই বলো না কেন, অভিন্ন প্রশ্নের পরীক্ষা হচ্ছে, সব বোর্ডেই আসবে। একটা বোর্ডে আসা মানে সব বোর্ডেই আসে, মানে একটা কোশ্চেনই সারা বাংলাদেশে আসবে। সো এটা পাবা যদি আসে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, যে শ্রেণীকরণ, কোন একটা বিষয়কে তার সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে যখন আমরা কি করি, বিন্যাস করি বা সমাবেশ করি, তখন সেটাকে আমরা বলি শ্রেণীকরণ। শ্রেণীকরণ। আর এই শ্রেণীকরণ জিনিসটা কি, এটা তো বললাম। তারপরে শ্রেণীকরণের ক্ষেত্রে ক্রমিক শ্রেণীকরণ। শ্রেণীকরণ কয়েকটা ধরন আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ। ক্রমিক শ্রেণীকরণ বলতে আমরা দেখি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম করি না। আর আরেকটা আছে যে তোমার কৃত্রিম শ্রেণীকরণ, ঠিক আছে। আরেকটা আছে কৃত্রিম শ্রেণীকরণ। এগুলো কিন্তু আমরা সবগুলো পড়বো। এইখানে দেখো যে এমসিকিউটা একটু খেয়াল করো, শ্রেণীকরণ কোন ধরনের প্রক্রিয়া? শ্রেণীকরণ অবশ্যই মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া কোনগুলো? যেগুলো আমরা চিন্তা চেতনা করে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে দেই, সেগুলো হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ, মানসিক শ্রেণী বিষয় আর কি, মানে মানসিক প্রক্রিয়ার মাধ্যমে এই শ্রেণীকরণটাকে নিয়ে আসা হচ্ছে। এরপর আসো, শ্রেণীকরণের ভিত্তি কোনটি? শ্রেণীকরণ করি কিসের ভিত্তিতে? সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য। এখানে কি কি আছে? পরীক্ষণ, কার্যকরণ, নিরীক্ষণ, সাদৃশ্য। একটা আছে, তার মানে এটা অ্যান্সার হবে। যদি বৈসাদৃশ্য থাকতো তাহলে কিন্তু দুইটাই অ্যান্সার হইতো, সাদৃশ্য বা বৈসাদৃশ্য।
এরপরে শ্রেণীকরণের ভিত্তি কত প্রকার? 2 প্রকার। শ্রেণীকরণের ভিত্তি 2 প্রকার। এরপরে শ্রেণীকরণের সাধারণ উদ্দেশ্য কি? জ্ঞান অর্জন। শ্রেণীকরণের সাধারণ উদ্দেশ্যই হচ্ছে জ্ঞান অর্জন। শ্রেণীকরণ কোন অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য? শ্রেণীকরণ কোন অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য? আরোহ অনুমান, অবরোহ অনুমান, নাকি বৈকল্পিক, প্রাকল্পিক? কোন ধরনের অনুমান? অবশ্যই আরোহ অনুমান, অবশ্যই আরোহ অনুমান। ব্যাখ্যা ও শ্রেণীকরণ, ব্যাখ্যা ও শ্রেণীকরণ আমি বলছিলাম যে দুইটা কাছাকাছি, মানে একটা আর একটার পরিপূরক, একটা আর একটার পরিপূরক, ঠিক আছে? একটা আর একটার পরিপূরক হিসেবে কাজ করে এই শ্রেণীকরণ, একটা আর একটার পরিপূরক হিসেবে কাজ করে। এরপরে আসো, শ্রেণীকরণের ভিত্তি হলো কি? প্রতীক, সংজ্ঞা নয়। উক্তিটি কার? শ্রেণীকরণের ভিত্তি হলো প্রতীক, সংজ্ঞা নয়। সংজ্ঞা দিয়ে কিন্তু শ্রেণীকরণ করি না, প্রতীকের ভিত্তিতে করি। এটা হচ্ছে হিউয়েল একটা সংজ্ঞা দিয়েছেন। আচ্ছা, শ্রেণীকরণের বৈশিষ্ট্য কি? শ্রেণীকরণের বৈশিষ্ট্য, এটি ব্যাখ্যার সাথে জড়িত, অবশ্যই। এতে বিশেষ কোনো উদ্দেশ্য নিহিত থাকে, অবশ্যই থাকে। এটি এক প্রকার মানসিক প্রক্রিয়া। তাহলে তিনটাই রাইট, ক খ গ, 1 2 3 তিনটেই রাইট, তার মানে ঘ হচ্ছে রাইট অ্যান্সার, ঘ হচ্ছে রাইট অ্যান্সার। এটা পাইলাম। তো তোমরা এই শ্রেণীকরণ পড়বা। শ্রেণীকরণ মূলত আমরা জানি যে 2 ধরনের হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ, 2 নাম্বার হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। 1 নম্বরে প্রাকৃতিক, 2 নাম্বার হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। আর আরেক প্রকার আছে, সেটা হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ। এটা কিন্তু প্রকারের মধ্যে পড়ে না, ওটা প্রকারের বাইরে। ক্রমিক শ্রেণীকরণ প্রকারের বাইরে, তবে মূলত 2 প্রকারের শ্রেণীকরণ হয়, একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম, একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম, ঠিক আছে? এগুলো আমরা পড়বো। আমরা তাহলে এই এমসিকিউ যতগুলো আছে সুন্দর মতো পড়ে যাবা। এরপরে আমাদের লাস্ট যে চ্যাপ্টার সেটা আমরা একটু দেখি, সম্ভাবনা। এটা আমাদের লাস্ট চ্যাপ্টার। সম্ভাবনার ক্ষেত্রে আমরা কয়েকটা সূত্র আছে, কয়েকটা সূত্র আছে যেই সূত্রগুলো পড়লে আমরা এই সম্ভাবনা চ্যাপ্টারটা অ্যান্সার করতে পারবো। কয়েকটা সূত্র আছে যেই সূত্রগুলো পড়লে আমরা সম্ভাবনার যে কথাগুলো আছে সেগুলো শেষ করতে পারবো। আমি আজকে পড়ানোর চেয়ে তোমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই কথাগুলো শুনো, শোনার পরে তোমরা এই আজকেই এখন ক্লাসটা শেষ করে 10-15 মিনিট রেস্ট নিয়ে এই পিডিএফ এর পেছনে লেগে যাও। এই পিডিএফটাকে একদম ভাজা ভাজা করে ফেলো, পড়ে দেখবা যে পরীক্ষার হলে ভালো করবা। এবং যারা আগে থেকে বই পড়েছো, গুছিয়ে রেখেছো, তাদের ক্ষেত্রে পিডিএফটা পড়তে খুব বেশি সময় লাগবে না, আমি আশা করব। আর প্রশ্নগুলো কিন্তু অবশ্যই বই থেকে নিবা। আমি কিন্তু বলে দিয়েছি কিছু কিছু বিষয় অবশ্যই তোমরা বই থেকে নিবা। তো এই সম্ভাবনা কাকে বলে এটা পড়বো, সম্ভাবনার ভিত্তি কত প্রকার, কি কি, এগুলো পড়বো। আকস্মিকতা কি? আকস্মিকতা কি? এই যে একটা প্রশ্ন আছে, আকস্মিকতা কি? আকস্মিকতা বিষয় হচ্ছে যে কার্যকারণ সম্পর্ক ব্যতীত কোনো একটা ঘটনা দৈবক্রমে ঘটে যাওয়াকে বলা হয় আকস্মিকতা। বোঝা গেছে? তাহলে কার্যকারণ সম্পর্ক ব্যতীত কোনো একটা ঘটনা দৈবক্রমে ঘটে যাওয়াকে বলা হয় আকস্মিকতা। তারপরে সম্ভাবনার প্রকৃতি ব্যাখ্যা করো। সম্ভাবনার প্রকৃতিটা কেমন, নেচারটা কি? সম্ভাবনা কিন্তু এক ধরনের কি বলতো, অনুমানের মতোই, তাই না? যে এইটার পড়ার সময়, তবে অনুমান অনিশ্চিত হইতে পারে, সম্ভাবনা নিশ্চিত, একটা বেসিক ডিফারেন্স আছে। এগুলো কিন্তু সুন্দর মতো বানায়ও লেখা যায় সম্ভাবনার ক্ষেত্রে। তবে ওই যে সূত্র আছে, এই সূত্রগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এখানে কিছু এমসিকিউ আমরা সলভ করি। অনিশ্চিত অনিশ্চিতের মধ্যবর্তী অবস্থা কোনটি? অনিশ্চিত আর নিশ্চিতের মধ্যবর্তী অবস্থা কোনটা? সম্ভাবনা হচ্ছে নিশ্চিত অনিশ্চিতের একটা মধ্যবর্তী অবস্থা, যে এটা শিওরও না আবার অনিশ্চিত না, মানে নিশ্চিত না, নিশ্চিত না অনিশ্চিত না, এর মাঝামাঝি হচ্ছে সম্ভাবনা। এরপরে দেখো আর একটা আছে, যে জলিতার ছাত্রকে বলে ওয়াই হচ্ছে এক ধরনের প্রত্যাশা। ওয়াই নিচের কোনটিকে ইঙ্গিত করেছে? ওয়াই হচ্ছে এক ধরনের প্রত্যাশা, তাহলে এটা অবশ্যই সম্ভাবনা হবে। আগামীকাল বৃষ্টি হতে পারে, এটা কি নিশ্চিত নাকি অনিশ্চিত? আগামীকাল বৃষ্টি হতে পারে, এটা নিশ্চিত না অনিশ্চিত না, এটা হচ্ছে সম্ভাবনাময়, তাহলে মানে এটা হচ্ছে সম্ভাব্য। আর এই সম্ভাবনা কথাটার উৎপত্তি হয়েছিল স্যাত কথা থেকে। স্যাত কথা, কোথা থেকে? স্যাত। যারা ইন্ডিয়ান ফিলোসফিতে একটা স্কুল আছে, সেই স্কুল এই স্যাত শব্দটি ব্যবহার করেছিলেন। সো এই জিনিসটা আমরা খুব ভালোভাবে পড়বো। তারপরে দেখো,
এখানে আরো কিছু এমসিকিউ আছে। সম্ভাবনা কথাটি কয়টি অর্থে ব্যবহৃত হয়? দুইটি অর্থে ব্যবহৃত হয়। সম্ভাবনা কথা দুইটি অর্থে ব্যবহৃত হয়। কারণ সম্পর্কে আমাদের জ্ঞান অপূর্ণ থাকে কোনটির ক্ষেত্রে? আকস্মিকতার ক্ষেত্রে। আমি বলছিলাম যে কার্যকারণ সম্পর্কবিহীন একটা ঘটনা দৈবক্রমে ঘটে যাওয়াকে বলা হয় আকস্মিকতা। তাহলে সেখানে কার্যকারণ সম্পর্কে আমাদের কিন্তু যথেষ্ট জ্ঞান থাকে না। তো আলোচনা আর বেশি করব না, যতটুকু হয়েছে তোমাদের আমি বলবো যারা যারা ক্লাসটা শেয়ার করেছো আজকের পিডিএফ অবশ্যই তোমরা পাবা। তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, পিডিএফ থেকে তোমরা খুব সুন্দরভাবে প্রশ্নগুলো নিয়ে বইয়ের সাথে রিলেট করে গুছিয়ে পড়ে তোমরা পরীক্ষার হলে যাবা। তোমাদের জন্য শুভকামনা থাকলো, তোমাদের আশা করি যে ভালো পরীক্ষা দিবা, ভালো কিছু হবে। তো আবারও আমি শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ অল।